আচ্ছা, আমরা এখানে ক্যান্টরস থিওরেম প্রমাণ করব। ক্যান্টরস থিওরেম অন নেস্টেড ইন্টারভাল। তো স্টেটমেন্টটা কি, তার আগে আমি বলি নেস্টেড ইন্টারভাল মানে কি। দেখ, নেস্টেড ইন্টারভাল হচ্ছে একটা ইন্টারভাল, সাপোজ একটা ইন্টারভালের সেট রয়েছে, এই ইন্টারভালের এই কালেকশন গুলো আমি বলছি এটা সিকোয়েন্স অফ ইন্টারভাল রয়েছে। তার মধ্যে ধরো এন কমা বিএন হচ্ছে একটা সিকোয়েন্স অফ ইন্টারভাল, মানে কি A1 B1 আছে, A2 B2 আছে, A3 B3 আছে, এভাবে চলতে থাকছে। তারা প্রত্যেকটা বাউন্ডেড অ্যান্ড ক্লোজড। নেস্টেড কখন বলবো? যদি ইন্টারভাল গুলো একে অপরের ভেতরে কনস্ট্যান্টলি ঢুকে যায়। মানে A1 B1 ইন্টারভালটা রয়েছে, তার ভেতরে ঢুকে গেল কি A2 B2 ইন্টারভালটা, তার ভেতরে আবার A3 B3 ইন্টারভালটা। অর্থাৎ AN+1, BN+1 যদি সাবসেট হয় AN BN এর, ঠিক আছে? তাহলে আমি ইন্টারভাল গুলো কি বলবো? নেস্টেড। এখন আর একটা যদি কন্ডিশন থাকে তার সাথে, সেটা কি? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn মাইনাস an টা 0। হোয়াট মানে, এর মানটা কি? bn মাইনাস an টা 0। bn মাইনাস an হচ্ছে এই ইন্টারভালটার লেন্থ। এই ইন্টারভালটার লেন্থ হচ্ছে bn মাইনাস an। এই ইন্টারভালের লেন্থটা 0 হয়ে যাচ্ছে, মানে কনস্ট্যান্টলি যখন ইন্টারভাল গুলো একে অপরের ভেতরে ঢুকে যাচ্ছে, তখন এই ইন্টারভালের লেন্থ গুলো খুব ছোট হতে থাকছে। এবং ছোট হতে হতে যখন n টেন্ডিং টু ইনফিনিটি, মানে খুব ছোট ইন্টারভালে গিয়ে পরিণত হয়েছে, মানে যেটা আর চোখে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু সেই ছোট ইন্টারভালের ক্ষেত্রে যখন লেন্থটা কত হয়ে যাবে? কনস্ট্যান্টলি 0-র দিকে এগোতে থাকবে, কনস্ট্যান্টলি লেন্থটা ছোট হতে থাকবে। তাহলে সেটাকে বলা হবে, এই লিমিটটার ভ্যালু হচ্ছে 0। সেই ক্ষেত্রে আমাদের প্রুফ করতে হবে যে এর এই যে নেস্টেড ইন্টারভালগুলো, এই যে ইন্টারভালগুলো প্রোভাইডেড আছে, এই ইন্টারভালগুলোর ইন্টারসেকশন কি করে নিতে পারছি? কারণ একে অপরের ভেতরে ঢুকে যাচ্ছে, মানে A1 B1 এর ভেতরে A2 B2, তার ভেতরে A3 B3, এভাবে চলতে থাকছে। তাহলে ভেতরে বলছি, তাদের সবকটার ভেতরে আলটিমেটলি একটা ইউনিক এলিমেন্টই থাকে, একটা সিঙ্গেল এলিমেন্টই থাকে। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রুফ আমরা করব যে আমাদের হাতে আছে হচ্ছে প্রত্যেকটা AN/BN এর ভেতরে AN+1 BN+1 ঢুকে যাচ্ছে। অর্থাৎ A1 B1 এর ভেতরে ঢুকে যাচ্ছে A2 B2, তার ভেতরে A3 B3, এভাবে চলতেই থাকছে প্রসেসটা। তাহলে এই A1টা একবারে লেফটে রয়েছে, তার ভেতরে যেহেতু A1 B1 এর ভেতরে যেহেতু A2 B2 ঢুকে যাচ্ছে, তাহলে এর ভেতরে কি আছে? A2। এখন তাহলে A1টা A2-র কি আগে এবং A2টা A1 এর পরে, তাহলে A1 A2, A1 লেস দ্যান A2, কারণ A1টা আগে আছে রিয়েল লাইনের। তাহলে এর রিয়েল লাইন, এটা যেটা রিয়েল ভ্যালু দেয়, তাহলে সেটা অফকোর্স A2-র ভ্যালুর থেকে ছোট হবে, তাই A1 লেস দ্যান A2, আবার A2 লেস দ্যান A3, এভাবে চলতে থাকবে। লেস দ্যান an আবার চলতে থাকছে, কারণ ইন্টারভাল গুলো শেষ নেই, কারণ ন্যাচারাল নাম্বার গুলো শেষ নেই, এটা কনস্ট্যান্টলি চলতে থাকবে। আচ্ছা বেশ, এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে? এইটা হচ্ছে B2 B1 B2-র পরে আছে। B2টা কি B1 এর আগে আছে, কারণ এইটার এই A1 B1 এর ভেতরে A2 B2, তাই B2টা B1 অফকোর্স আগে আছে। কিন্তু এই যে B2টা আবার B3-র পরে আছে, তাহলে B3টা B2-র আগে আছে। এইভাবে B1 তার থেকে ছোট হচ্ছে B2, তার থেকে ভাবে চলতে থাকছে। কিন্তু যেটা মজার বিষয় সেটা হচ্ছে এগুলো ইন্টারভালের A1 A2 A3 এগুলো সবই ইন্টারভাল গুলো লেফট হ্যান্ড পয়েন্ট, এবং B1 B2 B3 এগুলো সবগুলো রাইট হ্যান্ড পয়েন্ট। ফলে অফকোর্স লেফট হ্যান্ড পয়েন্ট রাইট হ্যান্ড পয়েন্টের থেকে যেহেতু সব সময়তেই ছোট হয়, তাহলে এই A1 A2 A3 লেস দ্যান অর লেস দ্যান an এগুলো প্রত্যেকটাই এই B1 B2 B3 এই প্রত্যেকটা জিনিসের থেকেই ছোট হবে। তার মানে A1 লেস দ্যান A2 লেস দ্যান A3 লেস দ্যান ডট ডট লেস দ্যান an লেস দ্যান, এবার তারপরে AN+1 AN+2 চলতেই থাকছে যতক্ষণ অব্দি ন্যাচারাল নাম্বার চলতেই থাকবে। কিন্তু তারপরে শুরু হবে হচ্ছে বি এর জিনিসগুলো, এই রাইট হ্যান্ড পয়েন্টগুলো, কারণ রাইট হ্যান্ড পয়েন্টগুলো অলওয়েজ লেফট হ্যান্ড পয়েন্টের থেকে বড় হয়। ফলে অফকোর্স AN A2 A3 এই যা আছে সবার থেকে বড় হবে। আচ্ছা, তাহলে আমরা রিলেশন পাবো যে an অফ দি তার লেস দ্যান ডট ডট লেস দ্যান bn লেস দ্যান আবার চলছে, এভাবে চলতে চলতে লেস দ্যান B2 আর আলটিমেটলি গিয়ে পৌঁছাবে হচ্ছে B1 এ। তাহলে আমরা পেলাম কি, এই দিকে যদি আমরা তাকাই, তাহলে এই A1 A2 থেকে ছোট, A2 A3 থেকে ছোট, কিন্তু কনস্ট্যান্ট টার্ম গুলো বাড়তে থাকছে, ঠিক আছে? সেরকম ভাবে A2 A1 এর থেকে বড়, A3 A2 থেকে বড়, এইভাবে টার্ম গুলো বড় হচ্ছে।
তাহলে না যত ন্যাচারাল নাম্বার বাড়ছে তত টার্মগুলো বড় হচ্ছে, তার মানে এটা আলটিমেটলি মোনোটন ইনক্রিজিং। এখন আবার B1 B2 এই জিনিসগুলো, B1টা B2 থেকে বড় কিন্তু B2টা B1 এর থেকে ছোট, সিমিলারলি B2টা আবার B3 থেকে বড়, B3টা B2 থেকে ছোট। এইভাবে কনস্ট্যান্টলি টার্মগুলো ছোট হয়ে যাচ্ছে। কখন? যখন ন্যাচারাল নাম্বারগুলো ইনক্রিজ করছে। যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমরা কি বলবো? মোনোটন ডিক্রিজিং। আচ্ছা বেশ, এখন এটা মোনোটন ইনক্রিজিং হলো, এটা এই বি এর পার্টটা মোনোটন ডিক্রিজিং হলো। মানে লেফট হ্যান্ড পয়েন্টটা মোনোটন ইনক্রিজ, মানে কনস্ট্যান্টলি বাড়ছে। অফকোর্স বাড়বে, কারণ এই A1টা বাঁদিকে আছে, A2টা তারপরে আছে, A3টা তারপরে। আবার B1 B2 B3 এগুলো মোনোটন ডিক্রিজিং। কেন? কারণ B1টা সবার শেষে আছে, তার আগে আছে B2, তার আগে B3, এভাবে বাড়ছে। তাহলে লক্ষ্য করলে এই A1 A2 A3 এই প্রত্যেকটা লেফট হ্যান্ড পয়েন্ট আলটিমেটলি কিন্তু রাইট হ্যান্ডের যে পয়েন্টগুলো, যে বি গুলো, সেই বি গুলোর দ্বারা বাউন্ডেড অ্যাভাব। এবং যে এই যে B1 B2 B3 BN এগুলো হচ্ছে রাইট হ্যান্ড পয়েন্ট, এগুলো আবার লেফট হ্যান্ড পয়েন্ট গুলো দ্বারা বাউন্ডেড বিলো। কেন? কারণ রাইট হ্যান্ড পয়েন্ট কখনো লেফট হ্যান্ড পয়েন্টের এই দিকে চলে আসতে পারবে না। একটা ইন্টারভালে লেফট হ্যান্ড পয়েন্ট লেফটেই থাকে, রাইট হ্যান্ড পয়েন্ট রাইটেই থাকে। এই B1 এই B2 এই B3 কখনোই এই দিকে আসবে না। তাহলে কার দ্বারা বাউন্ডেড হবে? লেফট হ্যান্ড পয়েন্টের দ্বারা। আবার রাইট হ্যান্ড পয়েন্ট গুলো সিমিলারলি বাউন্ডেড হবে লেফট হ্যান্ড পয়েন্টের দ্বারা, কারণ A1 A2 গুলো ইন্টারভালের ওই দিকে যাওয়ার কোনো স্কোপই নেই, কারণ এটা ইন্টারভালের ডেফিনেশন, এটা সবসময় বাঁ দিকে থাকবে। আচ্ছা, কারণ এটা লেফট হ্যান্ড পয়েন্ট। আচ্ছা বেশ, তাহলে ANটা মোনোটন ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাভাব, আবার BNটা মোনোটন ডিক্রিজিং, বাউন্ডেড বিলো। এখন তাহলে আমরা লাস্ট থিওরেম যেটা করেছিলাম সেই ওয়াইজ এইটা একটা মোনোটন ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাভাব, তার মানে অফকোর্স কনভার্জেন্ট, এবং মোনোটন ডিক্রিজিং বাউন্ডেড বিলো, তার মানেও কনভার্জেন্ট। আচ্ছা বেশ, এখন যেহেতু এরা কনভার্জেন্ট, তার মানে অফকোর্স দুটো রিয়েল নাম্বার এক্সিস্ট করে, যার জন্য এই লিমিট ANটা দিচ্ছে L এবং লিমিট BNটা দিচ্ছে M। আচ্ছা, কেন দিচ্ছে? কারণ এটা কনভার্জেন্ট, মানে অফকোর্স দুটো ইউনিক রিয়েল নাম্বার এক্সিস্ট করে। সেই ইউনিক রিয়েল নাম্বারটা হচ্ছে L এবং N। এই ইউনিক রিয়েল নাম্বার L এবং N, যার লিমিট পয়েন্ট AN এর লিমিট পয়েন্ট হচ্ছে L এবং BN এর লিমিট পয়েন্ট হচ্ছে M। এবার মজার বিষয়, লিমিট BN মাইনাস AN সেটা বেসিক্যালি কত প্রোভাইডেড? হাইপোথিসিস বলছে এটা 0 প্রোভাইডেড, কারণ লেন্থ অফ দা AN যেটা বলা আছে, লেন্থ অফ দা AN BN যেটা বলা রয়েছে n টেন্ডিং টু ইনফিনিটির জন্য, এটা অলওয়েজ 0 হবে। আচ্ছা, তাহলে এটা 0। এখন লিমিট BN মাইনাস AN, তার মানে হচ্ছে লিমিট BN মাইনাস লিমিট AN। তাহলে লিমিট BN টা কত? L, লিমিট AN টা কত? M। তাহলে L মাইনাস M ও প্রোভাইডেড আছে 0, তার মানে আলটিমেটলি L ইকুয়ালস টু M। আচ্ছা, আমরা সেই L ইকুয়ালস টু M ভ্যালুটাকে বলছি সাপোজ আলফা। যে কোনো কিছু ধরা যেতে পারে, নিজের নামও ধরে নেওয়া যেতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা সেটাকে যে কোনো একটা পয়েন্ট বললাম আলফা। আচ্ছা ভেরি গুড, তাহলে আলফাটা লাই করছে কোথায়? আলফাটা লাই করছে AN এবং BN এর মাঝখানে। ঠিক আছে, কেন AN BN এর মাঝখানেই লাই করছে? কারণ এই L এবং M, এলটা কি? লিমিট AN এর লিমিট পয়েন্ট, AN এর কনভার্জেন্সি মানে এর কনভার্জেন্ট এর লিমিট পয়েন্ট, আবার BNটা এই Mটা হচ্ছে BN এর কনভার্জেন্সি মানে BN এর লিমিট পয়েন্ট। তাহলে এখন BMটা মোনোটন ডিক্রিজ করছে, মানে কনস্ট্যান্টলি এই দিকে এগোচ্ছে, আর এর লিমিট পয়েন্ট রয়েছে M। এইটা আবার কনস্ট্যান্টলি ডান দিকে এগোচ্ছে, AN এর মানগুলো, এর লিমিট পয়েন্ট হচ্ছে M, এবং আলটিমেটলি এরা দুজন সমান। তাহলে মাঝে থাকবে আলফা, যেটা কোথায় থাকবে? এই দিকে। এগুলো হচ্ছে লেফট হ্যান্ড পয়েন্ট, এগুলো হচ্ছে রাইট হ্যান্ড পয়েন্ট, তার ঠিক মাঝখানে। তাহলে AN BN তার মাঝখানে। কেন? কারণ আলটিমেটলি Lটা রয়েছে এই মাঝখানে, কারণ এই AN সিকোয়েন্স গুলো এইদিকে বাড়ছে, Lটা তাহলে এইদিকে আমরা পাবো। আবার Mটা রয়েছে এইদিকে, Mটাও কেন এইদিকে রয়েছে? কারণ BN সিকোয়েন্স গুলো কনস্ট্যান্টলি কমছে, তাহলে ভ্যালুটা পাচ্ছি আমরা এখানে। তাহলে আবার L এবং ইকুয়ালস টু M, এটা সমান হচ্ছে, তাহলে সেটাকেই আমরা ধরেছি আলফা। তাহলে আলফাটা রয়েছে ঠিক এই জায়গাতে, এবং সেই জায়গার মানে কি? লেফট হ্যান্ড পয়েন্ট এবং রাইট হ্যান্ড পয়েন্টের মাঝখানে। এবং কার মাঝখানে? সমস্ত ইন্টারভাল গুলোর মাঝখানে। কেন সমস্ত ইন্টারভাল গুলোর মাঝখানে? ফর অল ন্যাচারাল নাম্বার। কেন হলো? কারণ আমি লিমিটটা রান করেছি। লিমিট কি? n টেন্ডিং টু ইনফিনিটি।
মানে যত ন্যাচারাল নাম্বার আছে সবার জন্য। এবার দেখ যদি এগুলো এই এন বিএন এর মাঝখানে থাকে তাহলে অফকোর্স A1 BN এর মাঝখানে থাকছে। কেন এই প্রশ্নটা আসলো? কারণ লিমিট এক্সিস্ট করে কিছু ফাইনাইট নাম্বার অফ সিকোয়েন্সিয়াল টার্মের পর থেকে। তাহলে হতেই পারে যে এই ফাইনাইট নাম্বার অফ সিকোয়েন্সিয়াল টার্মের পর থেকে আর ওই মাঝে ভ্যালুগুলো পেলাম না, কিন্তু সেইটা হওয়ার কোনো স্কোপ থাকছে না, কারণ ইন্টারভালটা হচ্ছে নেস্টেড। তাহলে কাটার মাঝে অফকোর্স এই A1 B1 এর ভেতরেই AN BN আছে, A2 B2 এর ভেতরেও AN BN আছে। তাহলে আলটিমেটলি এই আলফাটা আমরা যেহেতু n টেন্ডিং টু ইনফিনিটির জন্য পেয়েছি, যেটা রয়েছে an এবং bn এর মাঝখানে, সেটা অফকোর্স A1 BN এর মাঝখানে রয়েছে। কারণ an A1 এর থেকে ছোট, an এর থেকে বড়, তার মানে অফকোর্স রাইট হ্যান্ড সাইডে থাকবে, এবং এই bn B1 B2 গুলোর থেকে ছোট, তার লেফট হ্যান্ড সাইডে থাকবে। তার মানে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্যই আমি এটা পাচ্ছি। এটা পাওয়া মানেই হচ্ছে আলফাটা an bn ক্লোজড ইন্টারভালের মধ্যে লাই করে। এখন কার জন্য? ফর অল ন্যাচারাল নাম্বার, কারণ এটা লিমিটটা রান করছে। আচ্ছা বেশ, এখন এটা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্যই যদি an bn লাই করে, তাহলে এটা ইন্টারসেকশনে লাই করে না? যেমন একটা উদাহরণ, যদি একটা জিনিস এ সেটে থাকে আবার সেটা বি সেটে থাকে, তাহলে এ বি ইন্টারসেকশনেও থাকবে। এখন এটা A1 B1 এও রয়েছে, A2 B2 তেও রয়েছে, A3 B3 তেও রয়েছে, AN BN এও রয়েছে, এবং n এর পরে যত মান বসাবো এর আমি সবার জন্যই এই আলফাটা ওই ইন্টারভাল গুলোতে লাই করছে। তাহলে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এই যত রকমের ইন্টারভাল আমি ন্যাচারাল নাম্বার দিয়ে n এর ভ্যালু 1 2 3 হবে, যত ন্যাচারাল নাম্বারই নিই না কেন, তাহলে সবার জন্য এই যে ইন্টারভালটা তৈরি হবে সেই ইন্টারভালের প্রত্যেকটাতে আলফা লাই করছে। যেহেতু প্রত্যেকটাতে লাই করছে, অফকোর্স তাদের ইন্টারসেকশনে লাই করছে। তাহলে আমরা একটা প্রুফের হিন্ট পেলাম যে ইন্টারসেকশনে কিছু একটা আছে। আমাদের প্রমাণ করতে হবে ইন্টারসেকশনে যেটা আছে সেটা হচ্ছে ইউনিক। আচ্ছা বেশ, তাহলে ইউনিকের জন্য আমরা ধরে নিচ্ছি যে আমরা নর্মালি যখন অ্যানালিসিসে যে কোনো কিছু ইউনিক প্রমাণ করতে চাই তখন ধরে নিই দুটো আছে, এবং আলটিমেটলি দেখিয়ে দিই যে দুটোই আলটিমেটলি সেম একটাই ভ্যালু, কিংবা আমরা ধরে নিই দুটো আছে এবং দুটোই সম্পূর্ণ ডিফারেন্ট, কোনো একটা কন্ট্রাডিকশন আসে এবং বলে দিই দুটো সেম। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে একটা ভ্যালু হচ্ছে বিটা, ঠিক আছে, যেটা আলফা কি আলফা নয় সেটা আমরা জানি না, আমরা জাস্ট আরবিটারিলি বলে দিচ্ছি। আমরা এখানে ধরতেই পারি বিটা বিলংস টু ইন্টারসেকশনে আছে এবং বলছি বিটা নট ইকুয়ালস টু আলফা, তাহলে একটা কন্ট্রাডিকশন আসবে, তার মধ্যে প্রুফটা হয়ে যাবে। আমরা যেটা এখানে করেছি সেটা ধরে নিয়েছি যে বিটা একটা আরবিটারি ভ্যালু, সেটা আলফা হতে পারে নাও হতে পারে, সেটা আমার জানার দরকার নেই। আমরা দেখাবো ওই আরবিটারি ভ্যালুটাই আলটিমেটলি আলফা। যদি ওই আরবিটারি ভ্যালুটাই আলফা হয়ে যায় তাহলে আলফা ওই একটাই এলিমেন্ট, কারণ আমি যে কোনো আরবিটারি ভ্যালু বিটার জন্যই আলটিমেটলি বিটাটা আলফার সাথে সমান হয়ে যাচ্ছে, মানে ওই একটাই ভ্যালু আছে, তার মধ্যে প্রুফটা হয়ে যায়। আচ্ছা ধরে নিচ্ছি তাহলে বিটা ইন্টারসেকশনে আছে। যদি বিটাটা ইন্টারসেকশনে থাকে তাহলে অফকোর্স বিটাটা an bn এই ইন্টারভালের মধ্যে থাকবে ফর অল n। আচ্ছা এখন উভয় দিকে আমি লিমিটটাকে রান করে দিচ্ছি। তাহলে লিমিটটা যদি আমি রান করে দিই তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an, আবার লিমিট লেস ইকুয়ালস টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি বিটা, এবং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn পাবো। এখন ভালো করে নোটিস করলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an, an টা হচ্ছে l, এবং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn সেটা হচ্ছে m। এখন l এবং m সমান, সেটাই হচ্ছে আলফা, তাই বোথ সাইড আলফা লিখে দিচ্ছি। এখন একটা রিয়েল নাম্বার আলফার থেকে বড় আবার আলফার থেকে ছোট সেটা একসাথে হতে পারে না, সেটা কখন সত্যি? যখন সেটাই আলফা হয়। হেন্স প্রুফ কার দ্বারা? স্কুইজ থিওরেম আর স্যান্ডউইচ থিওরেম দ্বারা। কারণ কারণ এটা কনভার্জ করছে আলফাতে, আবার এটা কনভার্জ করছে আলফাতে, আবার এটা লেস দ্যান লিমিট বিটা লেস দ্যান লিমিট বিএন। তাহলে এটা যদি আলফাতে কনভার্জ করে, এটাও যদি আলফা করে, তাহলে মাঝেরটাও আলফাতেই আলটিমেটলি কনভার্জ করবে, আর সেটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটা বিটা। তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্স বিটা কনভার্জ করবো বিটাতে, কিন্তু এরা দুজোই যেহেতু আলফাতে কনভার্জ করছে, একেও আলফাতেই কনভার্জ করতে হবে, তাহলে আলটিমেটলি বিটাটা আলফাই হবে। কে দাবি করছে? স্যান্ডউইচ থিওরেম। হেন্স